এই বলে ডাইনি হাঁ করে মুখ খুলতেই তার মুখ থেকে বেরিয়ে আসে ঘন কালো ধোঁয়া। সাপের কুণ্ডুলি পাকিয়ে সেই ধোঁয়া ছুটে আসে ব্রহ্মানন্দের দিকে। ঠিক তখনই ব্রহ্মানন্দ চোখ মেলে তাকান। মুহূর্তে উঠে দাঁড়ান তিনি। তার চোখ লাল, শরীর থেকে ঝলসে ওঠে এক অলৌকিক জ্যোতি। আকাশে হাত চালিয়ে সামান্য ভস্য তুলে নিয়ে তিনি ধেয়ে আসা ধোঁয়ার দিকে ছুড়ে দেন। সঙ্গে 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 ধোঁয়া মিলিয়ে যায়। রাগে ঘুরছে ওঠে ডাইনি। চারিদিকে পাহাড় আর গভীর জঙ্গলে ঘেরা ছাতিমপুর। এই গ্রামেই থাকে রামু, পরাণ, বিলাস, জগাই আর বনমালীরা। বনমালী গ্রামের মোড়ল হলেও আসল হর্তাকর্তা একজনই, ব্রহ্মানন্দ স্বামী। গ্রামের লাগোয়া জঙ্গলের ধারে তার আশ্রম। কথিত আছে একসময় তিনি ছিলেন এই গ্রামেরই সাধারণ মানুষ। দীর্ঘ 10 বছরের তপস্যার পর ফিরে এসে গড়ে তোলেন আশ্রম। আজ গ্রামের রোগ, ঝামেলা বা যে কোনো বড় সিদ্ধান্ত সব কিছুর ক্ষেত্রেই শেষ কথা বলেন এই স্বামী ব্রহ্মানন্দ। বাবা, আমার ছেলেটা জ্বর যে কিছুতেই সারছে না। বলিস কি রে? তবে তো দেখছি এবার সাধারণ জলে কিছু কাজ হবে না। ওং রুদ্রকালী ঘোরাং চতুর্ভুজাং মুক্তকেশিং চতুর্ভুজাং ওং দেবী কালিকা মুক্তকেশিং চতুর্ভুজাং। এই রে, এবার এই জল দিনে 3 বার করে তোর ছেলেকে খাওয়াবি, তাহলেই দেখবি তোর ছেলের একেবারে রোগ সব সেরে যাবে। বাবা, আপনি তো আমার সমস্যা সবই জানেন। আমার ভাই চাইছে আমাদের পৈতৃক জমিটুকু ভাগাভাগি করে নিতে, যাতে সে নিজের অংশ বেচতে পারে। আমার ভাগাভাগিতে অসুবিধা নেই, কিন্তু আমি আমার পৈতৃক জমি বিক্রি করে দিতে পারবো না বাবা। তুমি ওকে একটু বুঝিয়ে দাও। আচ্ছা বেশ, তোর ভাইকে আমার কাছে আসতে বলিস, আমি তার সঙ্গে কথা বলবো। তোদের আর্থিক অবস্থাও তো খারাপ নয়, তবে তোর ভাই এমন চাইছে কেন? সে কি আর নিজের বুদ্ধিতে সব করেছে? সে যা করে সবই তার বউয়ের কথায় করে। হ্যাঁ বুঝেছি, তোরা চিন্তা করিস না, আমি তোর ভাইয়ের সঙ্গে নিজে কথা বলবো। বাবা, শুনলাম আপনি পুনরায় তপস্যা করতে তপবন যাচ্ছেন, কিন্তু আপনার অনুপস্থিতিতে এই গ্রাম যে একেবারে অরক্ষিত হয়ে থাকবে বাবা। কোনো বিপদ আপদ হলে। সেই চিন্তা আমাকেও কুরে কুরে খাচ্ছে মোড়ল মশাই। বিপদের আশঙ্কা আছে বলেই আমি তপস্যার মাধ্যমে আরো শক্তি সঞ্চয় করতে যাচ্ছি। কিন্তু আমার অনুপস্থিত থাকাকালীনই যদি কোনো বিপদ এই গ্রামে হানা দেয়, তখন কি হবে সেটা আমি ভাবছি। আপনি আপনি বরং আমাদের বলে যান, আপনি কোথায় যাচ্ছেন। কোনো বিপদ বুঝলে আমরাই না হয় যাব আপনার কাছে এই সমাধানের উদ্দেশ্যে। সে পথ তো খোলা রইলই, কিন্তু বিপদ যে কখন কোন পথে আসবে আমি সেই ভাবনাতেই বিভোর হয়ে আছি। তবে চিন্তা নেই, আমি আজ রাতে মা ভৈরবীর কাছে বিশেষ পূজা রেখেছি গ্রামের মঙ্গল কামনায়। মা নিশ্চয়ই আমাদের এই গ্রামকে রক্ষা করবেন। জয় বাবা ব্রহ্মানন্দের জয়, জয় বাবা ব্রহ্মানন্দের জয়। না বনমালী বাবু, আমার নয়, জয়ধ্বনি দিতে হলে দিন মা ভৈরবীর। তিনিই তো আমাদের রক্ষা করেন, আমি তো নিমিত্ত মাত্র। জয় ভৈরবী মায়ের জয়। সেদিন রাতেই মা কালীর মন্দিরের সামনে বিশাল এক যজ্ঞকুণ্ডের সামনে বসেন স্বামী ব্রহ্মানন্দ। চারিদিক থেকে ভেসে আসছে বন্য জন্তু জানোয়ারের চিৎকার। তার সামনে সাজানো রয়েছে পুজোর নানাবিধ উপকরণ সহ বিশেষ বন্য ফুলের এক মালা। তারপর সেই যজ্ঞকুণ্ডের ভেতর থেকে একটি জ্বলন্ত কাঠ বের করে নিয়ে গোটা মালায় বুলিয়ে দেন। এরপরেই ব্রহ্মানন্দ উঠে যান এবং গ্রামের ঢোকার মুখে একটি গাছের সাথে ওই মালাটিকে বেঁধে দেন। তারপর মা ভৈরবীর উদ্দেশ্যে বলেন, আমার অনুপস্থিতিতে এই গ্রামকে তুমি রক্ষা করো মা, রক্ষা করো।
গ্রামের বাইরে একটি গাছের উপর বসেছিল এক ডাইনি। সে এতক্ষণ সবটা দেখছিল। ব্রহ্মানন্দ গ্রাম থেকে দূরে যাচ্ছে শুনে সে বেশ খুশি হয়। যাক, এই অকাল কুষ্মাণ্ডটা এতদিনে বিদায় হচ্ছে। দীর্ঘ 10 বছর ধরে আমি শুধু এই দিনটার অপেক্ষাতেই বসে আছি। এবার এই ছাতিমপুর গ্রামে প্রবেশ করতে আমাকে আর কেউ বাধা দিতে পারবে না। এই বলে সেই ডাইনি গ্রামের দিকে অগ্রসর হয়। কিন্তু সে যেই ওই গাছে বাঁধা ফুলের মালা পেরিয়ে গ্রামে ঢুকতে যাবে, সেই মুহূর্তে সেই মালা হতে তির্যক এক রশ্মি এসে তাকে ভীষণ আঘাত করে। সে মুহূর্তে চিৎকার করে সে দূরে ছিটকে পড়ে। সে আবারও উঠে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মালা থেকে নির্গত হওয়া তির্যক রশ্মির কারণে সে আবার ছিটকে পড়ে যায়। বুঝেছি, ওই ব্রহ্মানন্দ গ্রামের থেকে দূরে গেলেও গ্রামকে অসুরক্ষিত রেখে যায়নি। এই পুষ্পবন্ধনী দিয়ে সে এই গ্রামকে রক্ষা করছে। আমাকে যেমন করেই হোক এই মালাকে গ্রামের পথ থেকে সরাতে হবে। এইবার গ্রামের লোক চলাফেরার পথে গাছ দেখতে পেয়ে আপনা হতে গাছ শুধু উপড়ে দিয়ে আসবে। তারপর তারপর আমার সোনাই সোহাগা। এর পরদিন সকালে গ্রামের রাস্তায় ঢোকা বেরোনোর পথে প্রকাণ্ড সেই গাছ পড়ে থাকতে দেখে গ্রামের সবাই বেশ অবাক হয়। কাল রাতে না ঝড় হয়েছে, না তেমন কোনো দুর্যোগ ঘটেছে, তাহলে এই এত বড় গাছ রাস্তায় পড়ল কি করে? বেনি মাধব এসে বললেন, এখন আর এসব না ভেবে যেমন করে হোক এই গাছকে রাস্তা থেকে সরাবার ব্যবস্থা করো, নইলে যে আমরা কেউই গ্রামের বাইরে যেতে পারবো না। বাইরে থেকেও তখন কেউ এই গ্রামে ঢুকতে পারবে না, যে এতে যে আমাদের দৈনন্দিন ব্যাহত হবে। বেনি মাধবের কথা মতো রাম ও পরাণরা সবাই কুড়ুল দিয়ে সেই গাছকে টুকরো টুকরো করে গ্রামের বাইরের জঙ্গলে ফেলে দেয়। তার সঙ্গে জড়িয়ে থাকা সেই পুষ্পবন্ধনী মালাও গাছের সঙ্গেই গ্রামের বাইরের জঙ্গলে চলে যায়। গ্রাম হয়ে যায় সম্পূর্ণভাবে অরক্ষিত। ছাতিমপুর গ্রাম অরক্ষিত হতেই রাতের অন্ধকারে সেই ডাইনি এসে প্রবেশ করে সেই গ্রামের ভেতর, আর তারপরেই সে তার তাণ্ডব চালাতে শুরু করে। কখনো কারোর গোয়ালে ঢুকে সে গরু বাছুর সব খেয়ে নিতে থাকে, গরু বাছুরদের চিৎকার হতে থাকে। কখনো মায়ের কোল থেকে শুয়ে থাকা বাচ্চাকে তুলে নিয়ে যায়। ডাইনির উপদ্রবে রাতের অন্ধকারে সবাই হাতে মশাল নিয়ে বেরিয়ে আসে বাইরে। মোড়ল বেনি মাধব সহ গ্রামের সবাই এগিয়ে আসে ডাইনির মোকাবিলা করতে। কে তুই? কেন আমাদের গ্রামের ক্ষতি করতে চাইছিস? আমি ডাইনি কিরিম্বা। দীর্ঘ 10 বছর ধরে আমি অপেক্ষা করছিলাম এই গ্রামের বাইরের জঙ্গলের কাছে। তোদের এই গ্রাম যেমন সুস্বাদু ফল মূল আছে, তেমন পুকুরের মাছ, গোয়ালে গরু, বাচ্চা কাচ্চাদের ছড়াছড়ি, এমন জায়গায় আমি না এলে চলে? অনেক দিন ধরে আমার নজর ছিল তোর এই গ্রামে ঢোকার, কিন্তু এই ব্রহ্মানন্দের জন্য আমি পাচ্ছিলাম না। এখন তো সে নেই, তাদের এবার আমার হাত থেকে কে বাঁচাবে? হ্যাঁ, কে বাঁচাবে? এভাবে হবে না। একে একে চলো আমরা আগুনে পুড়িয়ে মারি। পারবে না, আমার ক্ষতি করার ক্ষমতা তোদের মতো সাধারণ মানুষের নেই। নেই রে নেই। এর পরের দিনই ব্রহ্মানন্দের কাছে ছুটে যায় বনমালী। সে তার কাছে গিয়ে গতরাতের সমস্ত ঘটনা জানায়, যা শুনে ব্রহ্মানন্দ চিন্তিত হয়ে পড়ে। আমার পুষ্পবন্ধনী করে আসার পরেও এমন কাজ কি করে ঘটে? পুষ্পবন্ধনী? সে আপনি কোথায় করেছিলেন? কেন, ছাতিমপুর ঢোকার মুখে যে গাছটা ছিল তাতেই তো করেছিলাম সেই বন্ধনী। সর্বনেশ করেছে।
সেই গাছ তো পড়ে গিয়েছিল বলে আমরা সবাই তাকে কেটে জঙ্গলে ফেলে এসেছি। বনমালীর মুখে এই কথা শুনে ব্রহ্মানন্দ বোঝে এই ডাইনি সাধারণ ডাইনি না, তাকে আটকানো এতটা সহজ হবে না। ব্রহ্মানন্দ তার কমণ্ডলুর জলে মন্ত্র ফুঁকে তাকে মন্ত্র বলে শক্তিশালী করে সেই জল বনমালীর হাতে দিয়ে বলে এই জল গ্রামের চারিদিকে পরীক্ষার মতো করে ছিটিয়ে দিতে। তারপর 7 দিনের মধ্যেই সে অবশ্যই ফিরছে। এরপর রাতে সেখানে এসে উপস্থিত হয় সেই ডাইনি। এইবার গ্রামে প্রবেশ করতে যাবে, আবারও এক তির্যক আলোর রশ্মি তাকে আঘাত করে, ছিটকে পড়ে যায় সে। যা দেখে ডাইনি গর্জে ওঠে রাগে। ব্রহ্মানন্দ, এ আবারও ব্রহ্মানন্দের কাজ। তা না হলে আমার পথে বাধা সৃষ্টি করতে অন্য কেউ পারে না। এবার আমি গ্রামের মানুষকে নয়, সবার আগে শেষ করবো ওই ব্রহ্মানন্দকে। তারপর আমি এই গ্রামে ফিরে আসবো, আর তারপর আগে তো ব্রহ্মানন্দকে শেষ করি। ব্রহ্মানন্দকে দেখা যায় সামনে আগুন জ্বালিয়ে তপবনের মধ্যে বসে সে নিজের ধ্যান করছে। মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয় ডাইনি। ভয়ঙ্কর তার রূপ, চোখ লাল, কষের দুটো বড় বড় দাঁত। ব্রহ্মানন্দ, এত স্পর্ধা, আমার রাস্তায় বাধা সৃষ্টি করিস। আমি দীর্ঘ 10 বছর ধরে এই গ্রামে প্রবেশ করার জন্য অপেক্ষা করছি, তুই আবার আমাকে বাধা দিচ্ছিস। আজ তো তোকে আমি ছাড়বো না। এই বলে ডাইনি হাঁ করে মুখ খুলতেই তার মুখ থেকে বেরিয়ে আসে ঘন কালো ধোঁয়া। সাপের কুণ্ডলি পাকিয়ে সেই ধোঁয়া ছুটে আসে ব্রহ্মানন্দের দিকে। ঠিক তখনই ব্রহ্মানন্দ চোখ মেলে থাকে। মুহূর্তে উঠে দাঁড়ান তিনি। তার চোখ লাল, শরীর থেকে ঝলসে ওঠে এক অলৌকিক জ্যোতি। আকাশে হাত চালিয়ে সামান্য ভস্য তুলে নিয়ে তিনি ধেয়ে আসা ধোঁয়ার দিকে ছুঁড়ে দেন। সঙ্গে সঙ্গে ধোঁয়া মিলিয়ে যায়। রাগে গর্জে ওঠে ডাইনি, ক্ষোভে অন্ধ হয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে ব্রহ্মানন্দের উপর। শুরু করে ভয়ঙ্কর এক যুদ্ধ। ওম শক্তিতে ব্রহ্মানন্দ নিজেকে শূন্যে ভাসিয়ে ডাইনির সঙ্গে লড়াই করেন। একসময় ডাইনির পা ধরে মাথার উপর ঘুরিয়ে তিনি তাকে ছুঁড়ে ফেলেন জ্বলন্ত অগ্নিকুণ্ডে। চিৎকার করতে করতে আগুনে পড়ে ছাই হয়ে যায় ডাইনি। আর ব্রহ্মানন্দের বজ্র কণ্ঠে গর্জে ওঠে এক প্রচণ্ড চিৎকার। যতক্ষণ আমার সঙ্গে আমার ভৈরবী মা আছেন, তার আশীর্বাদ আছেন, কোনো অপশক্তি আমার গ্রাম ছাতিমপুরের কোনো ক্ষতি করতে পারবে না, কিছুতেই না।